হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। প্রকৃতি আমার নেশা, তাই বেরিয়ে পড়া। তবে এবার আর আমি একা নই, বেরিয়ে পড়া আপনাদের সাথে। আজ আমি আপনাদের নিয়ে যাব গোপালদাসপুর। প্রথমেই বলে নিই গোপালদাসপুর জায়গাটা কোথায়। গোপালদাসপুর পূর্ব বর্ধমান জেলার কানলা 2 নম্বর ব্লকে অবস্থিত একটি গ্রাম, আর যেখানে আজ থেকে কম বেশি 5-6 বছর ধরে অবস্থান করছেন লীলাময় রাখাল রাজ। প্রাকৃতিক এবং ঐশ্বরিক দুইয়ের মেলবন্ধনে স্থানটি সত্যি খুব মনোরম। আর বর্ধমান আর হুগলি জেলার সীমানায় বৈদ্যপুর নিকটস্থ এই গ্রামের রাখাল রাজার কাহিনী হয়তো অনেকে জানে, অনেকে হয়তো অজানে। তবে আজকে আমি সেখানেই আপনাদের নিয়ে যাব এবং সেখানে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর সেই জন্যে আজ আমি বেরিয়ে পড়েছি আমার এই সফর সঙ্গী 2 চাকার বাহনকে নিয়ে। তবে আপনাদের বলে দিই আপনারা কিভাবে এখানে এসে পৌঁছাতে পারবেন। আপনারা বর্ধমান হাওড়া মেন লাইনে বইঁচ স্টেশনে নামুন বা হাওড়া কাটোয়া লাইনে কানলা স্টেশনে নামুন। এরপর সেখান থেকে কানলাগামী বা বইঁচিগামী বাস ধরে বৈদ্যপুর রথতলায় নামুন। সেখান থেকে অটো বা টোটো ধরে খুব সহজেই আপনারা গোপালদাসপুর গ্রামে আসতে পারবেন। আর বিশদে জানতে আপনারা ডিসক্রিপশান বক্স রয়েছে, ডিসক্রিপশান বক্সেতে দেখুন, সেখানে সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের প্রতিটা ভালো লাগা আমাকে নতুন কাজে অনুপ্রেরণা যোগাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। অবশেষে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি গোপালদাসপুর মোড়ে। আর এইটা গোপালদাসপুর গ্রামে ঢোকার আগে রাখাল রাজ বাবার যে মন্দিরে যাওয়ার জন্য যে মূল তোরণ তৈরি করেছে, তা চলুন যাওয়া যাক। গ্রামে ঢুকতে, প্রবেশদ্বার দিয়ে ঢুকতে প্রথমেই গ্রামের বাঁ পাশে প্রাইমারি স্কুল। এই দেখুন সেই প্রাইমারি স্কুল গোপালদাসপুর গ্রামের, এবং এটা রাখাল রাজ বাবার মন্দিরে যাওয়ার পথেই এটা পড়ে। মোটরসাইকেলটা নিয়ে বেরিয়েছিলাম, মোটরসাইকেলটা এক জায়গায় স্ট্যান্ড করে দিয়েছি, কারণ মোটরসাইকেল নিয়ে আপনাদের গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যাবার যে দৃশ্য আপনাদের ঠিকমতো তুলে ধরতে পারতাম না হয়তো। গোপালদাসপুর গ্রামে এসে আমার একটা পুরনো কথা খুবই মনে পড়ে গেল। কথাটা হচ্ছে, আমারই একজন খুবই কাছের মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি প্রায়শই আগে বলতেন যে 7 গ্রাম ঘুরে খায়, গোপালদাসপুর কম নে যায়। তা এই গোপালদাসপুর গ্রামের প্রসিদ্ধি আজ থেকে নয়, বহুদিন থেকে, এবং তা অবশ্যই এখানে অবস্থিত রাখাল রাজকে কেন্দ্র করে। আজ থেকে এখানে বিগত 400-500 বছর ধরে এখানে রাখাল রাজ বাবা রয়েছেন, অধিষ্ঠান করছেন। রাখাল রাজ বাবার মন্দিরে যাওয়ার পথে এইখানে দুপাশের পরিবেশ খুব সুন্দর এবং মনোরম। এই দেখুন রাখাল রাজ বাবার মন্দিরে যাওয়ার পথে এইখানে বাঁ পাশে অ্যাসবেস্টারের চাল দিয়ে বাবা লোকনাথ বাবার একটি মন্দির আছে, দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মন্দিরের খুব কাছে এসে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরে ঢোকার আগে এখানে একটি বড় একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে। এখানে কত মানুষ দেখছেন এসে গেছে, এবং এখানে দেখুন কত দোকানপাট বসেছে। এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী, সমস্ত রকম পুজোর মাল পুজো দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। মিষ্টি, বাতাসা, কলা, ধূপকাঠি, মোমবাতি সব কিছু এখানে আপনারা এলে পেয়ে যাবেন। দেখেন খিদে পেয়ে গেলে এখানে চপ, মুড়ি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দিদি এই ডালাগুলো কত করে? আচ্ছা, যাই হোক এখানে ডালা বিক্রি হচ্ছে।
এই ডালাগুলো আপনারা 30 টাকা 50 টাকা বিভিন্ন রেটে পেয়ে যাবেন, যা দিয়ে বাবা রাখালরাজের কাছে পুজো দিতে পারবেন। এই দেখেন এখানে হরিনাম হচ্ছে, প্রতিদিনই এখানে হরিনাম হয়। এবার আপনাদের রাখালরাজ বাবাকে দেখাবো। এখানে পুজো দেওয়া হচ্ছে, সকলে পুজো দিচ্ছে নামে নামে। চলুন আপনাদের নিচের মন্দিরের ঠাকুরের বাইরে পরিবেশ একটু দেখাই, তারপরে আবার যখন পুজো হবে আপনাদেরকে আবার রাখালরাজ বাবাকে দেখাবো, দর্শন করাবো। ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তবে আপনাদের ভোগ প্রসাদ খেতে গেলে 11টার মধ্যে আসতে হবে, আর 11টার সময় থেকে মোটামুটি 12টা অবধি আপনাদের নামটাম লেখানো হবে, নাম লিখিয়ে দিতে হবে। 50 টাকা করে নেওয়া হয়, এর বিনিময়ে আপনারা ভোগ প্রসাদ পাবেন। তবে আমার একটু কপাল ভালো, আমি আজকে এমন একজনকার গুরুদেবের পালায় এসেছি যার যিনি সেবায়িত, তিনি পয়সা কড়ি নেন না আর কি, ভোগ প্রসাদ ফ্রিতেই খাওয়ান। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা রামকানু গোস্বামী, ওনার সমাধি মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমাদের দেখিয়ে নিয়ে আসি চলেন। যেটা গিরি গোবর্ধন মন্দির নামে প্রসিদ্ধি। একটি গরু মূর্তি প্রতিষ্ঠা করা আছে বেদির উপরে, এবং ওর তলাতেই রামকানু গোস্বামী মহাশয়ের সমাধি দেওয়া আছে। আমি এর আগেও এখানে বহুবার এসেছি, বিশেষ করে এই স্ট্যাচুগুলো ছিল না, এর আগেও বহুবার এসেছি। কোনো ক্ষেপে এসে স্ট্যাচু দেখেছি, কোনো ক্ষেপে এসে স্ট্যাচু দেখতে পাইনি। তা যাই হোক, এই স্ট্যাচুগুলো খুব বেশি দিনের নয়, অল্প দিনের মধ্যে এগুলো তৈরি করা হয়েছে, স্ট্যাচু বানানো হয়েছে। আপনারা এখানে আসুন, সত্যি খুব ভালো লাগবে। এখানে প্রাকৃতিক আধ্যাত্মিক পরিবেশ সমস্ত কিছু একদম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, একদিনের ট্যুরে আসাই যায়। কৃষ্ণের বকাসুর বধ। এই দেখেন কৃষ্ণের কালিয়া দমন। এই দেখেন কৃষ্ণকে যখন বাসুদেব ওনার পিতা যমুনা পার করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়কার যে দৃশ্য, সেই দৃশ্য। আর ঠিক এর পেছনেই রয়েছে যমুনা নদী, যমুনা পুষ্করণী, যেখান থেকে নিমকাষ্ঠ ঠাকুরের স্বপ্নাদেশে রামকানু গোস্বামী পেয়েছিলেন, এবং তাদেরই রাখালরাজ মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক এর উপরই
হচ্ছে রান্নাঘর, যেখানে বাবার ভোগ রান্না হয় প্রতিদিন। দেখায় আপনাদের রান্নার জায়গাটাও দেখায়। দেখুন এখানে রান্না হচ্ছে, যেগুলো রান্নার কাজে লাগবে। দেখুন এখানে খাওয়ান দাওয়ান করানো হয়। দেখতেই পাচ্ছেন এখানে বাবা রাখাল রাজকে রাজবেশে সাজানো হচ্ছে। প্রতিদিনই এইভাবে রাখাল রাজকে সাজানো হয়, তারপরে পূজার জন্য তৈরি করা হয় আর কি। খুব শীঘ্রই পুজো আরম্ভ হবে। চলুন সামনের দিক পানেই যাওয়া যাক। পুজো টুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গাছতলায় একটু বসে আছি। প্রসঙ্গক্রমে আপনাদের একটু বলি কথা। রামকানু গোস্বামীর দুই পুত্র বেঁচে ছিলেন, নিমাই চাঁদ আর বলদেব। ওনারাই এখনও বংশ পরম্পরায় পুজো টুজো করে এখানে। তা নিমাই চাঁদের বংশধরদের পুজো হচ্ছে মাসের প্রথম 15 দিন, আর বলদেবের বংশধরদের পুজো হচ্ছে মাসের শেষ 15 দিন। রামকানু গোস্বামী মহাশয়ের একজন বংশধরকে পেয়ে গেছি, চলুন একটু কথা বলে আসি। আমার নাম শ্রী দিলীপ কুমার গোস্বামী। আমি এই ঠাকুরের সেবায়িত এবং পুরোহিত। আমার ফোন নম্বরটা হচ্ছে 7029309941। আর আপনার এখানে যে বাবার যে উৎপত্তির যে পৌরাণিক কাহিনী, সেই বিষয়ে যদি কিছু বলেন। আছে কাটোয়ার কাছে খাটুনটি বলে একটি গ্রামে রামকানু গোস্বামীজি এবং তার স্ত্রী, ওই যে সিংহাসনের পূর্ব দিকে যে ছোট মূর্তিটা দেখছেন, ওনার নাম গোপীনাথ। গোপীনাথের পুজো করতেন। ইতিমধ্যে ওনার পারিবারিক কলহ হয়। উনি একদিন রাত্রিবেলা উনি এবং ওনার স্ত্রী ওই গোপীনাথকে নিয়ে চলে আসেন। আস্তে 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 এখানে তখন বন ছিল, কোনো লোক বসতি ছিল, সব বন জঙ্গলে ভর্তি। উনি গ্রামের মাঝখানে একটি জায়গায় উনি এবং ওনার স্ত্রী ওই গোপীনাথের পুজো করতে লাগলেন। ওই ভিক্ষি টিকি করে গ্রাম থেকে ভিক্ষি টিকি করে এনে ঠাকুরের ভোগ সেবা দিচ্ছিলেন। ইতিমধ্যে তার 3টি সন্তান হয়। বড় ছেলে নিমাই চাঁদ, মেজ ছেলে বলদেব, আর ছোট ছেলে রাখাল রাজ। তো একদিন উনি ভিক্ষি টিকি করে এনে দুপুরবেলা ফুল তুলতে গেছেন, গিয়ে দেখছেন যে ফুলের গাছটা আউট হয়ে গেছে। উনি তখন জিজ্ঞেস কে গাছটি উগড়ে দিয়েছে, তখন কেউ ভয়ে বলছে না। তখন উনি অভিশাপ দিলেন যে এই গাছটা উগড়ে দিয়েছে সে 3 দিনের মধ্যে মারা যাবে। অভিশাপ দেওয়ার পরে উনি কুটিরে গিয়ে ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখলেন জারি উনি তো ওনার ছোট ছেলেকে অভিশাপ দিয়েছেন। অভিশাপ তখন করবেই। উনি তার ছোট ছেলের
সৎকার করে দুই ছেলের হাতে সেবার ভার অর্পণ করে উনি বললেন আমি তাহলে রাখাল আজ কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন যাব। আচ্ছা। তখন তো বাস স্ট্যান্ড ছিল না, হ্যাঁ। যেতে যেতে একটি কেলি কদম গাছের তলায় ঘুমিয়ে গেছে। এখানকার তো তো স্বপ্নে ভগবান কৃষ্ণ বলছে তুই কোথায় যাচ্ছিস, আমি তোর কাছেই আসছি। তো কি করে প্রভু? বলল যে তুই যেখানে কুটিরটা, তার বনের মধ্যে একটা ছোট ডোবা আছে, তার নাম যমুনা। সেই নিম কাঠ ভাসছে, তা ওই নিম কাঠ থেকে আমার মূর্তি হবে। বললো প্রভু আপনার মূর্তি কেমন হবে? বলছে আমার গায়ের রং হবে আকাশের মতো নীল, চোখগুলো হবে টানা টানা, মাথায় থাকবে তিলক, আমার এক হাতে থাকবে নাড়ু সন্দেশ, আর এক হাতে থাকবে লাঠি, আর আমার পাটা হচ্ছে পদ্মের উপরে থাকবে। বলে এটা কি করবে? বলছে এটা করবে বাগনাপাড়ার একটি 5 বছরের ছেলে, তার নাম মহাদেব ভাস্কর। সে হচ্ছে এই মূর্তিটা করবে, তৈরি করবে। মহাদেব ভাস্করের বাবা মা চলে গেছে, বলছে আমি ছাড়বো না। বলছে ঠাকুরের সঙ্গে কথা হয়ে গেছে যে আমার ছেলের কিছু হবে না। তখন ছিল মাঘী পূর্ণিমার আগে। ওই মাঘী পূর্ণিমা বললে অভিষেক হবে, অঙ্গরাগ হয়ে যাবে, অভিষেক হবে, হোম যাগ করে প্রতিষ্ঠা করে ঠাকুর উঠবে। তোমরা এই কাজটা করো। আর হচ্ছে আমার বংশের লোক প্রতি বছর এইখানে এই ঠাকুরের মূর্তিতে রং করতে আসবে। হ্যাঁ, মানে ওর বংশের লোক বলতে বাগনাপাড়া, ওই বাগনাপাড়ায় ওই মহাদেব ভাস্কর, এই যে দেখছো তুমি, এ হচ্ছে এসেছে রং করতে। এই মাঘী পূর্ণিমা এসে গেছে, এই যে এ, হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে ওইখানকারই বংশধর মহাদেব ভাস্কর। ও হচ্ছে মহাদেব ভাস্করের বংশধর এবং ওনার স্ত্রী। আপনার নামটা কি বলবো? গোপেশ্বর ভাস্কর। আপনার বাড়ি হালদাগিরি কি? সেই থেকে ওর বংশধররা ওই মাঘী পূর্ণিমার আগে এসে আমরা আজকে ঠাকুর নামিয়ে দেবো, উনি রং করবেন। রং করার আজ থেকে রং শুরু হবে। ঠাকুর ভোগ টোগ হয়ে যাবে, ঠাকুর নেমে যাবে, ওইখানে ঘরের মধ্যে ইয়ে দিয়ে রং হবে, দিয়ে মাঘী পূর্ণিমার দিন হোম যাগ হয়ে অনেক লোকজন হবে। সেদিন হচ্ছে ঠাকুর আবার মন্দিরে আবার এইখানে প্রচুর অলৌকিক ঘটনা ঘটে। তবে বুঝছি এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে যদি কারো সন্তান না হয়, তাহলে যদি কেউ মানত করে এখানে তুলসী পাতা খায়, বহু লোকের সন্তান হয়েছে। কিছু নিয়ম টিয়ম আছে, কিন্তু আমাদের কোনো ওষুধ নয়, সবই তুলসী পাতা, সবই প্রভুর ইচ্ছা। আর ঠাকুরকে নিজে অন্তরে অনুভব, তবে তোমার মনের বাসনা মাস্ট বি ফুলফিল। রাত্রিবেলা নাকি থাকা যায় না, সন্ধ্যের পরে এখানে থাকতে নেই, যাই হোক মানা আছে বা একটা প্রচলিত ইয়ে আছে, সেই ব্যাপারে জানতে চাই। এখানে কথিত আছে আমাদের রাখাল রাজ্যেও তিনি রাত্রিবেলা গরু চড়ান, সেই জন্যে ওনার সেই কাজে অসুবিধা হওয়ার জন্যে উনি নানা রকমভাবে বারণ করেন যে যেন এখানে কেউ না থাকে। এইটাই কারণ, এখানে জোর করে কেউ থাকলে তার বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয়। জয় বাবা রাখাল রাজ। এইসব করতে খাওয়ার ডাক চলে এলো, চলুন সেখানে যাওয়া যাক। প্রথমে এরকম বাবা রাখাল রাজে একটা ভোগান্ন আর একটি ভাজা দেওয়া হলো। আর আজকে তো ভোগ খেতে কোনো পয়সা টয়সাও লাগেনি, অন্যদিন পয়সা লাগে কিন্তু আজকে আর লাগেনি। এরপরেই ভাত দিয়ে গেল, ভাতের পরে একটা 5 মেশালি তরকারি দিল,
খুবই ভালো। 50 টাকা নিলেও সেটাও বেশি কিছু নয়। এ দেখুন, এই একটা কপি আলুর তরকারি দিয়ে গেল। আজকের দিনে 50 টাকায় কি হয় বলুন? আর আমি তো আজকে ফ্রিতেই খেলাম। এরপরে দেখুন, টক দিয়ে গেল, কুলের টক। কুলের টকের পরে এরপরে পায়েস দিয়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া খুবই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বসে আছি। ইচ্ছা আছে বাবার আরতিটা দেখে যাব। প্রথমেই আপনারা জানতেই পেরেছেন যে আজকে বাবার ভোগের পর মূর্তি নামিয়ে দেওয়া হবে, সেহেতু সন্ধেবেলায় আর বাবার মূর্তি থাকবে না। তবু যা হোক, আরতিটা হবে, আরতিটা দেখে যাওয়ার ইচ্ছা আছে। বিকাল গড়িয়ে সন্ধ্যেতে চলল। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলে গেছে। মন্দিরের দরজাও খুলে গেছে। খুব শিগগিরই আরতি আরম্ভ হবে। দেখতেই পাচ্ছেন বাবার অঙ্গরাগের জন্য বাবাকে নামিয়ে দেওয়া হয়েছে ওবেলা ভোগের পরই। ওনার সিংহাসনেতেই আরতি করা হচ্ছে। আর এখানে থাকা চলে না, কারণ বাবা রাখাল লাজের কথা অবর্ণনা করা যাবে না। তাই এবার ফিরে যাবার পালা। জয় বাবা রাখাল রাজ। এবার প্রসাদ টোসাদ খেয়ে বাড়ি যাওয়ার পালা। জয় বাবা রাখাল রাজ।